আচ্ছা, ভারতীয় সংবিধান যে পৃথিবীর সবচেয়ে বড় লিখিত সংবিধান, এটা তো আমরা অনেকেই জানি। কিন্তু কখনো কি ভেবে দেখেছি এত বিশাল একটা বই, মানে নথিকে আখি সাজানো হয় কিভাবে? চলুন আজ এই বিশাল দলিলের গঠনটা একটু সহজ করে বুঝে নেওয়া যাক। দেখুন, এত বড় একটা প্রশ্নের উত্তরটা কিন্তু লুকিয়ে আছে খুব সাধারণ একটা ধারণার মধ্যে। অনেকটা একটা বইয়ের অধ্যায় আর তার শেষের পরিশিষ্টের মতো। হ্যাঁ, ঠিকই ধরেছেন। পুরো সংবিধানকে যদি আমরা একটা দেশের ইউজার ম্যানুয়াল বা ব্যবহার বিধি হিসাবে ভাবি, তাহলে ব্যাপারটা একদম জলের মতো সোজা হয়ে যায়। এর পার্ট বা অংশগুলো হলো সেই বইয়ের মূল অধ্যায়, যেখানে দেশের ফাউন্ডেশনাল রুলসগুলো লেখা আছে। আর শিডিউল বা তফসিলগুলো হলো বলতে পারেন বইয়ের শেষের পরিশিষ্ট বা অ্যাপেন্ডিক্স, যেখানে সব বিস্তারিত তথ্য আর লম্বা লম্বা তালিকা দেওয়া থাকে। তো আজকের এই আলোচনায় আমরা ঠিক কি দেখব? প্রথমে বুঝব সংবিধানের এই ইউজার ম্যানুয়াল কনসেপ্টটা, তারপর এর অধ্যায় অর্থাৎ পার্টগুলো নিয়ে কথা বলবো। এরপর দেখব পরিশিষ্ট বা শিডিউলগুলোতে কি আছে, আর জানব কিভাবে এই সংবিধান সময়ের সাথে সাথে বদলেছে এবং সবশেষে এই পুরো কাঠামোর আসল গুরুত্বটা কোথায়। চলুন তাহলে আর দেরি না করে আমাদের দেশের এই চূড়ান্ত ব্যবহার বিধির প্রথম পাতাটা উল্টে দেখা যাক, আর এর মূল ভিত্তিটা বুঝে নেওয়া যাক। সহজ কথায় পার্টগুলো বলে কি করতে হবে, মানে সংবিধানের মূল নীতিগুলো কি, দেশের শাসন ব্যবস্থা কেমন হবে, আমাদের অধিকার কি, সরকারের ক্ষমতায় বা কতটুকু, এসব বড় বড় বিষয়গুলো। আর শিডিউলগুলো হলো সেই সব নিয়মের বিবরণ, মানে একেবারে খুঁটিনাটি তথ্য। ধরুন কোন দপ্তরের অধীনে কোন বিষয় থাকবে বা কারা কিভাবে শপথ নেবেন, এসব বিস্তারিত তালিকা যা মূল আর্টিকেলের মধ্যে দিলে ব্যাপারটা বড্ড বেশি গ্রমাস্থি হয়ে যেত, সেগুলোই শিডিউলে থাকে। তাহলে এবার আমাদের এই বইয়ের মূল অধ্যায়গুলো, মানে সংবিধানের পার্টগুলোর একটু গভীরে যাওয়া যাক। দেখি তো সেখানে কি কি আছে। জানেন, যখন সংবিধানটা তৈরি হয়েছিল তখন এতে ২২টা পার্ট ছিল। এখন সেটা বেড়ে হয়েছে ২৫টা। আর এর মধ্যে কি নেই? একেবারে বেসিক জিনিস থেকে শুরু করে সবচেয়ে জটিল বিষয়ে সবই আছে। যেমন পার্ট ৩ আমাদের মৌলিক অধিকারের কথা বলে, যা ছাড়া গণতন্ত্রের কথাই ভাবা যায় না। আবার পার্ট ৫ আর ৬ যথাক্রমে কেন্দ্র আর রাজ্য সরকার কিভাবে চলবে তা ঠিক করে দেয়। অন্যদিকে পার্ট ১৫-এ আছে নির্বাচন প্রক্রিয়া নিয়ে সবকিছু। আর পার্ট ২০-তে বলা আছে কিভাবে এই সংবিধানকে সংশোধন করা যাবে। মানে দেশের পুরো ব্লুপ্রিন্টটাই কিন্তু এই পার্টগুলোতে রয়েছে। বেশ, মূল অধ্যায়গুলো তো বোঝা গেল। এবার চলুন পরিশিষ্ট বা শিডিউলগুলোর দিকে তাকাই। এখানেই কিন্তু সংবিধানের আসল খুঁটিনাটি তথ্যগুলো সব লুকিয়ে আছে। শিডিউলগুলো যে কতটা কাজের তা বোঝার জন্য সপ্তম শিডিউলটা একটা দারুণ উদাহরণ। এই যে টেবিলটা দেখছেন, এখানে পরিষ্কার করে বলা আছে কেন্দ্র আর রাজ্যের মধ্যে আইন তৈরির ক্ষমতা কিভাবে ভাগাভাগি হবে। যেমন ধরুন ইউনিয়ন লিস্টের ১০০টা বিষয়, প্রতিরক্ষা বা বিদেশ নীতির মতো, এগুলোতে শুধু কেন্দ্রই আইন বানাতে পারবে। আবার স্টেট লিস্টের ৬১টা বিষয়, যেমন পুলিশ বা জনস্বাস্থ্য, সেগুলোর দায়িত্ব রাজ্যের। আর সবথেকে ইন্টারেস্টিং হলো কনকারেন্ট লিস্টটা, শিক্ষা বা বনের মতো ৫২টা বিষয়ে কেন্দ্র এবং রাজ্য দুজনেই আইন তৈরি করতে পারে। ভাবুন কি অসাধারণ একটা ব্যবস্থা। ২২, এই সংখ্যাটা কিসের বলুন তো? এটি হলো ভারতের সরকারিভাবে স্বীকৃত ভাষার সংখ্যা, আর এই তালিকাটাই রয়েছে সংবিধানের ৮ম শিডিউলে। প্রথমে কিন্তু এই তালিকায় মাত্র ১৪টা ভাষা ছিল, এখন সেটা বেড়ে ২২টা হয়েছে। এটা আসলে আমাদের দেশের অসাধারণ ভাষাগত বৈচিত্র্যকে একটা সাংবিধানিক স্বীকৃতি দেয়। দেখুন, এখানে বাংলা, হিন্দি, তামিলের মতো ভাষার পাশাপাশি বোড়ো এবং সাঁওতালির মতো ভাষাও কিন্তু জায়গা করে নিয়েছে। এটাই তো ভারতের বহুত্ববাদী চরিত্রের আসল সৌন্দর্য। ভারতীয় সংবিধান কিন্তু পাথরে খোদাই করা কোনো অপরিবর্তনীয় লেখা নয়। এটা একটা জীবন্ত দলিল, যা সময়ের সাথে দেশের প্রয়োজনে নিজেকে বদলে নিতে পারে, বিবর্তিত হতে পারে। আর সংবিধানের এই বিবর্তনটা এই টাইমলাইনে খুব স্পষ্টভাবে ফুটে উঠেছে। দেখুন, শুরুতে ছিল ৮টা শিডিউল, তারপর সময়ের প্রয়োজনে যুক্ত হয়েছে আরও ৪টে। ১৯৫১ সালে ভূমি সংস্কারের জন্য এলো ৯ম শিডিউল, ১৯৮৫-তে রাজনৈতিক স্থিতিশীলতার জন্য ১০ম, আর ১৯৯২ সালে তো একেবারে দুটো, পঞ্চায়েতের জন্য একাদশ আর পৌরসভার জন্য দ্বাদশ শিডিউল। প্রত্যেকটা সংযোজনই দেশের এক একটা বড় পরিবর্তনের গল্প বলে। এই সব পরিবর্তনের মধ্যে ১০ম শিডিউলটা, মানে দলত্যাগ বিরোধী আইন, বিশেষভাবে গুরুত্বপূর্ণ।
চলুন একটু বোঝার চেষ্টা করি ঠিক কী কারণে এটা আনার দরকার পড়েছিল আর এর আসল বিষয়টাই বা কী। এর মূল উদ্দেশ্য ছিল একটাই, রাজনৈতিক স্থিতিশীলতা আনা। প্রায়ই দেখা যেত যে নির্বাচিত প্রতিনিধিরা শুধুমাত্র ক্ষমতা বা টাকার লোভে এক দল থেকে অন্য দলে চলে যাচ্ছেন। এই আয়ারাম গায়ারাম রাজনীতি বন্ধ করাই ছিল এই আইনের আসল লক্ষ্য। এই আইন অনুযায়ী কয়েকটা নির্দিষ্ট কারণে একজন সাংসদ বা বিধায়কের সদস্যপদ বাতিল হতে পারে, যেমন যদি কেউ নিজের দল ছেড়ে দেন বা দলের নির্দেশ অমান্য করে, মানে হুইপের বিরুদ্ধে গিয়ে ভোট দেন, তাহলে তার সদস্যপদ খারিজ হয়ে যাবে। এমনকি একজন নির্দল প্রার্থী ভোটে জেতার পর যদি কোনো রাজনৈতিক দলে যোগ দেন, তাহলেও একই নিয়ম। এই নিয়মগুলো আসলে দলীয় শৃঙ্খলা ধরে রাখার জন্যই তৈরি করা হয়েছিল। তো এতক্ষণ ধরে আমরা পার্ট আর শিডিউলের পার্থক্য, তাদের বিবর্তন সবই দেখলাম, কিন্তু এখন আসল প্রশ্নটা হলো, সংবিধানের এই যে বিশেষ গঠন, এর আসল গুরুত্বটা ঠিক কোথায়? মনে আছে, আমরা শুরু করেছিলাম মাত্র 8টা শিডিউল দিয়ে। আর আজ সেই সংখ্যাটা বেড়ে দাঁড়িয়েছে 12তে। এই সাধারণ বৃদ্ধিটাই কিন্তু সংবিধানের এই কাঠামোর আসল শক্তির জায়গাটা আমাদের দেখিয়ে দেয়। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো? এর সবচেয়ে বড় সুবিধে হল এই কাঠামো সংবিধানকে একই সাথে স্থিতিশীল বা স্টেবল আর নমনীয় বা ফ্লেক্সিবল করে তুলেছে। পাঠগুলোতে যে মৌলিক নীতিগুলো আছে, যেমন গণতন্ত্র, ধর্মনিরপেক্ষতা, সেগুলো সহজে বদলানো যায় না, যা বেশকে একটা শক্ত ভিত দেয়। কিন্তু অন্যদিকে শিডিউলগুলোর মাধ্যমে নতুন আইন বা নিয়ম যোগ করে সময়ের সাথে একটা পরিবর্তনশীল দেশের প্রয়োজনের সাথে তাল মেলানো যায়। বিশ্বের বৃহত্তম গণতন্ত্রের জন্য এর চেয়ে ভালো ব্যবস্থা আর কি হতে পারে? ভারতীয় সংবিধান সত্যি একটা জীবন্ত দলিল। এটা শুধু একটা আইনের বই নয়, বরং 14 কোটিরও বেশি মানুষের আশা আকাঙ্ক্ষাকে ধারণ করে প্রতিনিয়ত নিজেকে মানিয়ে নিচ্ছে। এখন একটাই প্রশ্ন, এই মহান দলিলের পরবর্তী অধ্যায়ে কি লেখা হতে চলেছে?